আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তিকে যদি তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা হয় বা জোরপূর্বক তার জমির দখল থেকে বিতাড়িত করা হয় অথবা তার জমির পরিমাণ যদি সঠিকভাবে তাকে বুঝিয়ে দেওয়া না হয়ে থাকে, তাহলে এখন থেকে ওই ব্যক্তি চাইলেই খুব সহজেই উনি ওনার জমির অংশ বের করে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন। এক্ষেত্রে সেই ব্যক্তিটি একটি ছেলেও যদি হয় তাহলেও উনি বুঝে নিতে পারবেন এবং একটি মেয়েও যদি হয় তাহলেও উনি বুঝে নিতে পারবেন। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ১৪৩-এর খ ধারাতে বলা হয়েছে যে পারিবারিকভাবে বা ওয়ারিশ সূত্রে যে জমিগুলো পাওয়া হয়, এই জমিগুলো নিজেদের ভিতরে একটি আপোষ মীমাংসার মাধ্যমে বন্টন করে নিতে হবে। যদিও আগে মৌখিকভাবে বন্টন করলে হতো, কিন্তু পরবর্তীতে বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে। আর এই বাধ্যতামূলক দলিল অবশ্যই করে নিতে হবে এবং বন্টনামা দলিল অনুযায়ী নামজারি করে নিতে হবে। এক্ষেত্রে মামলার প্রতি অনুৎসাহিত করা হয়েছে। মূলত মামলায় গেলে একটি দীর্ঘ সময় অতিবাহিত হয় এবং অর্থের অপচয় হয়। তাছাড়া নিজেদের ভিতরে সম্পর্কেরও অবনতি ঘটে, যার কারণে ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য আপোষ মীমাংসার মাধ্যমে যেন ভাগ বন্টন করে নেওয়া হয়, সেই বিষয়ের প্রতি তাগিদ বা জোরালোভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। এরপরও দেখা যায় যে এমন অনেক ব্যক্তি আছে, এনারা ইচ্ছাকৃতভাবেই বা দুর্নীতিপরায়ণ হওয়ার কারণে ওনারা মূলত ইচ্ছাকৃতভাবেই ওনার একজন ভাইকে তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করতে চায় বা কোনো একজন বোনকে ওই ভাই বঞ্চিত করতে চায়। এই ঘটনা বাংলাদেশে অহরহ সংঘটিত হয়। এমনকি বোনকে যখন বিবাহ দিয়ে দেওয়া হয়, বোন যখন দূরে অবস্থান করে, তখন ভাইয়েরা চায় যে ওই বোনকে তার অংশ আর কোনোভাবেই বুঝিয়ে দেবে না। আর বোনকে যার অংশ যখন বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে, সময়ক্ষেপণ করতে থাকে এবং যখন ওই অঞ্চলে রেকর্ড আসে সময়ে ওই ভাইয়েরা নিজেদের নামে ওই জমি রেকর্ডভুক্ত করে নেয়। এরকমভাবে কোনো ভাই যদি তার কোনো বোনকে প্রতারিত করার চেষ্টা করে, সেক্ষেত্রে ওই বোন যদি মনে করে যে তার অংশ এখন বুঝে নেবে এবং যদিও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা এখনও পাশ হয়নি, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় যেহেতু এখনও অভিযোগ দায়ের করা যাচ্ছে না, তাহলে বর্তমান যে ভূমি আইন আছে এই আইনের মাধ্যমে তাহলে উনি খুব সহজেই ওনার জমি বের করে নিতে পারবেন। আর যদি এমনও হয় যে ওই বোন মারা গিয়েছে, ওনার পরবর্তী ওয়ারিশেরা রয়েছে বা ছেলেরা আছে বা মেয়েরা আছে, ওই ছেলে মেয়েরা এখন সচেতন হয়েছে এবং ওনারা ওনার মামাদের কাছ থেকে বা খালাদের কাছ থেকে ওনার মায়ের যে প্রাপ্য অংশ ছিল সে অংশ বুঝে নেবে। এক্ষেত্রে ওনারা চাইলেই এখন একটি মাত্র মামলা করতে হবে বা এই বাটোয়ারা মামলা বা বন্টনামা মামলা করতে হবে। আর এই বন্টনামা বা বাটোয়ারা মামলা করার মাধ্যমে খুব সহজে ওনারা ওনাদের জমি বের করে নিতে পারবে। আর এই বন্টনামা মামলার খরচ অত্যন্ত কম, খুবই সীমিত খরচে বন্টনামা মামলা শেষও করা যায় এবং বন্টনামা মামলা খুব দ্রুতই নিষ্পত্তি হয়। যদি ভালো একজন অভিজ্ঞ আইনজীবী ধরা যায়, সেক্ষেত্রে এই বন্টনামা মামলা খুব দ্রুতই নিষ্পত্তি হয়। সাধারণত বন্টনামা মামলা করার পূর্বে যে ওয়ারিশেরা আমার জমি থেকে আমাকে বিতাড়িত করেছে বা আমার জমি আমাকে বুঝিয়ে দিতে চাচ্ছে না, সেই ওয়ারিশের কাছে আগে আপোষের ভিত্তিতে কথা বলতে হবে যে আপোষ মীমাংসার মাধ্যমে আপনি আমাদের জমি বের করে দিন। যেহেতু আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, আমি ওয়ারিশ সূত্রে মালিক। যদি ওয়ারিশ আপোষে জমি বুঝিয়ে দিতে না চায়, তখন কেবল আপনি মামলার পথ ধরবেন। এই মামলা করার ক্ষেত্রে আপনাকে শুধু জমি থেকে বঞ্চিত করা হয়েছে বলেই আপনি মামলা করবেন এরকম না। আপনাকে জমি প্রদান করা হয়েছে, কিন্তু যে জমি আপনাকে দেওয়া হয়েছে সেই জমিটা তুলনামূলকভাবে অন্য আরেকটি জমি থেকে অনুর্বর বা কম মূল্যের জমি। যদি এরকম হয়ে থাকে তাহলেও আপনি কোর্টে মামলা করতে পারেন। কেননা আপনার ভাই হয়তো ভালো জমি নিয়েছে আর আপনাকে কম মূল্যের জমি দিয়েছে। এরকমও যদি হয়ে থাকে তাহলে আপনি কোর্টে বন্টনামা মামলা করতে পারবেন। আর বন্টনামা মামলা করলে আপনি পৈতৃক সূত্রে পাওয়া জমি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি কোথায় কতটুকু দখল পাবেন বা কোথায় কতটুকু আপনি ভাগ পাবেন বা আপনাকে কতটুকু দেওয়া হবে, সেই অনুযায়ী কোর্ট থেকে ডিক্রি প্রদান করা হবে। সেই ডিক্রির আলোকে আপনি আপনার জমি ভোগ দখল নিতে পারবেন। আবার আপনাকে জমি দেওয়া হয়েছে, আপনাকে জমি থেকে বঞ্চিতও করা হয়নি বা আপনাকে কম মূল্যের জমিও দেওয়া হয়নি, কিন্তু আপনার জমি যতটুকু প্রাপ্য ছিল সেই পরিমাণ দেওয়া হয়নি। অর্থাৎ ধরে নিই 20% জমি রেখে আপনার পিতা মারা গিয়েছে, আপনাকে দেওয়া হয়েছে 8% জমি, আপনার ভাই নিয়েছে 12% জমি। যদি এরকম হয়ে থাকে তাহলেও আপনি আপনার জমির ন্যায্যতা ফিরে পাওয়ার জন্য বা সঠিক যতটুকু পাওয়ার দরকার সেই পরিমাণ আপনি ফিরে পাওয়ার জন্য কোর্টে এই বন্টনামা মামলা দায়ের করতে পারবেন। তাহলে বন্টনামা মামলা দায়ের করা যায় বেশ কয়েকটি কারণে। অর্থাৎ আপনাকে যদি আপনার অধিকার থেকে বঞ্চিত করা হয়, আপনাকে যদি সঠিক পরিমাণ বুঝিয়ে না দেওয়া হয়, বা আপনার যে পরিমাণ পাওয়ার কথা ছিল বা যে জমিতে যতটুকু অধিকার ছিল সেই জমি থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, সেই জমি থেকে আপনাকে দেওয়াই হয়নি, অনুর্বর জমি বা কম মূল্যের জমি থেকে আপনার অংশ দেওয়া হয়েছে। যদি এরকম হয়ে থাকে, এক কথায় আপনার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এরকম হলে আপনি বন্টনামা মামলা করতে পারবেন।
আর এই বন্টনামা মামলা দায়ের করা অত্যন্ত সহজ। শুধুমাত্র আপনি যে ব্যক্তির পক্ষ থেকে জমির মালিক হয়েছেন বলে আপনি বন্টনামা মামলা করতে চাচ্ছেন, আপনি সেই ব্যক্তির একজন যোগ্য ওয়ারিশ কিনা এটা প্রমাণ করার জন্য আপনার একটি ওয়ারিশান সনদ থাকলেই যথেষ্ট। আর এই ওয়ারিশান সনদ অনুযায়ী আপনাকে বন্টনামা মামলা দায়ের করতে হবে। তবে এক্ষেত্রে আপনার আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, যেমন আপনি যে ব্যক্তির পক্ষ থেকে বন্টনামা বা বাটোয়ারা মামলা করতে চাচ্ছেন সেই ব্যক্তি যে সর্বশেষ রেকর্ডীয় জরিপ বা রেকর্ডীয় খতিয়ান তার নামে যেটি আছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি লাগবে। অর্থাৎ আপনার এলাকায় যদি সর্বশেষ বিআরএস রেকর্ড হয়ে থাকে বা বিএস রেকর্ড বা আরএস রেকর্ড হয়ে থাকে এবং সেই রেকর্ডে যদি আপনার পিতা মালিক হয়ে থাকে, তাহলে সেই মালিকানার যে রেকর্ডীয় যে খতিয়ান আছে সেই খতিয়ানের একটি কপি আপনাকে বন্টনামা মামলার সময় দায়ের করতে হবে। এবং এই বন্টনামা মামলা সাধারণত দুইটি ধাপে আপনার নিষ্পত্তি হবে। সর্বপ্রথম একটা প্রাথমিক রায় প্রদান করবে, আর সেই প্রাথমিক যে রায়টা দেবে ওই সময়ে আপনি প্রাথমিক রায়ের কপি নিয়ে যাওয়ার মাধ্যমে আপনার জমি যেখানে যেখানে দখল নেবে বা যেখানে যেখানে দখল প্রদান করা হবে সেই অঞ্চলে আপনি একটি আমিন দিয়ে জমি মেপে নেওয়ার মাধ্যমে বা সার্ভে করার মাধ্যমে একটি প্রতিবেদন সেখানে দাখিল করবেন। সাধারণত আপনি যখন বন্টনামা মামলা করবেন তখন এই বন্টনামা মামলার রায় আপনি দুইটি ধাপে পাবেন। প্রথম ধাপে আপনার কতটুকু অংশ দেওয়া হয়েছে, কোন দাগে কোন দিকে কতটুকু জায়গা আপনি দখলে পাবেন এই বিষয়টি নিশ্চিত করা হয়। আর দ্বিতীয় পর্যায়ে যে যখন আপনার ওই জমি আপনার ভোগ দখলে নিতে যাবেন ওই সময়ে সার্ভে করা হবে এবং কোর্ট থেকে কমিশন পাঠানো হবে। সেখান থেকে সার্ভে কমিশনাররা ওখানে যাওয়ার মাধ্যমে সরাসরি জমি আপনার সরেজমিনে পরিমাপ করে নেওয়ার মাধ্যমে আপনাকে কোন সাইডে দখল দেবেন, কতটুকু দখল পাবেন এবং কিভাবে আপনার দখল বুঝে নেবেন এই বিষয়টি নিশ্চিত করার মাধ্যমে দ্বিতীয় আরেকটি রায়ের কপি প্রদান করবেন। এইভাবে আপনি যখন সর্বশেষ রায়ের কপিটি পাবেন, এই সর্বশেষ রায়ের কপিটি আপনার ওই সর্বশেষ রায়ের কপি অনুযায়ী অবশ্যই আপনাকে নামজারি করে নিতে হবে। আপনি যখন নামজারি করে নেবেন, নামজারি করে নেওয়ার মাধ্যমে ওই নামজারি খতিয়ান অনুযায়ী আবার আপনি আপনার নিকটস্থ ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে আপনার নিজের নামে একটি হোল্ডিং খুলে নেবেন। হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে আপনি সেই হোল্ডিং অনুযায়ী প্রতি বছর আপনার জমির খাজনা প্রদান করতে থাকবেন। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে সর্বপ্রথম বন্টননামা যে মামলা আমরা বলি বা বাটোয়ারা যে মামলার কথা আমরা বলি, সর্বপ্রথম বন্টননামা বা বাটোয়ারা মামলাতে না যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন আছে এই আইনের 143 ধারাতে পারিবারিক আপোষের ভিত্তিতে জমি বন্টন করে নেওয়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। কেননা উত্তরাধিকার সূত্রে যে জমিটা আমরা পাই বা উত্তরাধিকার সূত্রে যে ব্যক্তিরা ওই জমির উপরে মালিকানা পায় আমরা সকলেই একে অন্যের সাথে রক্তের সম্পর্কে দৃঢ়ভাবে আবদ্ধ থাকি, যার কারণে আমাদের ভিতরে যেন কোনো ধরনের মনোমালিন্যের সৃষ্টি না হয় বা কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি না হয় এবং কোনোভাবে যেন আমাদের ভিতরে ঐক্য নষ্ট না হয়। এই কারণে পারিবারিকভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে আমাদেরকে একটি বন্টননামা বা বাটোয়ারা দলিল করে নিয়ে যার যার অংশ বুঝে নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। যদি এই ক্ষেত্রে আপনি আপনার অংশ বুঝে পাওয়া থেকে বঞ্চিত হন বা আপনাকে যদি আপনার অংশ বুঝে দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো ভাইয়েরা বা অন্য কোনো বোনেরা বা অন্য কোনো অংশীদাররা যদি তালবাহানা করে বা আপনাকে আপনার অংশে যদি কোনোভাবে যেতে না দেয় বা আপনার জমি বুঝে নেওয়ার ক্ষেত্রে আপনাকে যদি সেখান থেকে বিতাড়িত করে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই বন্টননামা বা বাটোয়ারা মামলা করতে পারবেন। আর এই বাটোয়ারা মামলা করে নেওয়ার মাধ্যমে আপনি আপনার অংশ বুঝে নিতে পারবেন। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যদি আপনার জমি বেদখল থাকে, অর্থাৎ আপনি জমির রায় পেলেন কিন্তু রায় পাওয়ার পরও আপনার জমিটি যদি আপনি দখল বুঝে নিতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে আবার দখল উচ্ছেদের মামলাও করতে হবে। আপনি যদি দখল উচ্ছেদের মামলা করেন সেক্ষেত্রে কোর্ট থেকে আপনার জমির দখল আপনাকে সরেজমিনে যেয়ে প্রশাসনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। যদি আপনি আপনার জমি বুঝে পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হুমকিতে পড়েন বা যে ব্যক্তিরা আপনাকে আপনার জমি থেকে বিতাড়িত করেছে বা আপনার জমিতে আপনাকে যেতে দিচ্ছে না, সেটা ওয়ারিশান সম্পত্তি, সেই ক্ষেত্রে আপনার যে ব্যক্তিরা হুমকি প্রদান করছে তাদের বিরুদ্ধে আপনি থানাতে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে পারবেন। এই সকল কার্যক্রম যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার যে অংশীদারেরা আছে তারা শত চেষ্টা করার মাধ্যমে বা হাজার চেষ্টা করলেও আপনাকে আপনার অংশ বুঝে পাওয়া থেকে কোনোভাবে বিতাড়িত বা বঞ্চিত করতে পারবে না। আশা করি ভিউয়ার্স আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার ওয়ারিশান সম্পত্তি খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন। যদি কোনো অংশীদার আপনাকে আপনার অংশ থেকে বঞ্চিত করতে চায় বা কোনোভাবে আপনার অংশ বুঝিয়ে দিতে না চায়, সেক্ষেত্রে আপনি কোনোভাবে সময়ক্ষেপণ না করে সরাসরি কোর্টে মামলা প্রদান করেন। আর কোর্টে মামলা প্রদান করলেই কোর্ট থেকে রাষ্ট্রীয়ভাবেই একদম প্রশাসনিকভাবে আপনি সুবিধা পাওয়ার মাধ্যমে আপনার জমির দখল আপনি বুঝে পাবেন। এবং এক্ষেত্রে কোনো ব্যক্তি আপনাকে প্রাণনাশের হুমকি বা কোনোভাবে আপনাকে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না। যদি এরকম কোনো ব্যক্তি করে থাকে তাহলে উল্টো সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং তাকে শাস্তির আওতায় আসতে হবে।